ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প আর্মির লোক পাঠায়, প্লেন পাঠায়, সেখানে বোমাবাজি করে প্রেসিডেন্টকে উঠে আনছে 3রা জানুয়ারি। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উপর দিকের একটা দেশ, প্রচুর তেল, সৌদি আরবে যত তেল তার চেয়েও বেশি। এখন পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বেশি তেলের মজুদ থাকা দেশ হলো ভেনেজুয়েলা। কিন্তু দক্ষিণ আমেরিকাটাই সারা জীবনই কলোনি হয়ে বসছিল। বলতে গেলে 1945-এর আগে পর্যন্ত এটা স্প্যানিশ আর পর্তুগিজদের কলোনি ছিল। এটা যদি স্প্যানিশ হতো ওইটা হয়তো পর্তুগিজ। এরকম নাম টাম দেখে বুঝবেন কি করে কোনটা পর্তুগিজ কিনা, যেটা নাম দেখবেন রদ্রিজ, কস্তা, এই টাইপের নাম দেখলে বুঝবেন যে এটা পর্তুগিজ কলোনি ছিল। এই টার্ম গুলা খ্রিস্টান টার্ম, কিন্তু পর্তুগিজ খ্রিস্টানদের টার্ম, ফলে নাম দেখে বুঝবেন কোনটা পর্তুগিজ কলোনি ছিল কিনা। শ্রীলঙ্কায় পর্তুগিজ কলোনি ছিল, শ্রীলঙ্কার নামগুলো দেখলে বুঝবেন। আমাদের এখানে ইয়েতে পাবেন, ভোলাতে পাবেন, বরিশালের একেবারে কোস্টাল এরিয়াতে পাবেন কিছু লোকের নাম ওরকম পাবেন। আমাদের এখানে ঢাকায় যারা খ্রিস্টান কমিউনিটি আছে ওদের ভিতরে কারো নামের ভিতরে যদি এরকম নাম দেখেন, কস্তা নাম দেখেন, বুঝবেন যেটা পর্তুগিজ খ্রিস্টান। এখন ওখান থেকে গুড়ি উঠে কবে ঢাকায় চলে আসছে, ফার্ম কেটে থাকা শুরু করছে, সেই হিসাব আলাদা, কিন্তু এটা চেনার সুবিধা। হাইবে 45 সালের পর থেকে সব ছেলে চলে যায়, কলোনি মুক্ত হয়, কিন্তু তাতেও কলোনি মুক্ত হয়নি। এরপরও চলছে বহুদিন, ঠিক কলোনি না হলেও ইনডাইরেক্ট কলোনি হিসেবে চলছে। বাট যা কিছু ঘটবার একদম পুরো দেশ দখল করে নিয়ে কলোনি বানায় রাখা, এটা চলছে 1945 পর্যন্ত। কেন? তখন সেকেন্ড ওয়ারের পরে সেকেন্ড ওয়ারের সবাইকে দিয়ে যে চুক্তি স্বাক্ষর করাই নিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট, সেই চুক্তির মধ্যে লেখা ছিল যে আপনারা এক দেশ অন্য দেশকে কলোনি করবেন না। এই প্রসঙ্গে পরে আসছি, আমি একটু ডিটেল বলবো, এটা আগে আমরা মূল প্রসঙ্গতে ঢুকে নিই। ভেনেজুয়েলা হলো দক্ষিণ আমেরিকার একটা দেশ, ল্যাটিন আমেরিকার একটা দেশ। তার প্রেসিডেন্ট হলো মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ হলো, খোদাই অভিযোগ, সে ড্রাগ কার্টেল চালায় মানে ড্রাগ কার্টেল যারা করে তারা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ড্রাগের ব্যবসা করে, ওই ড্রাগ আমেরিকাতে আসে এবং তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নিয়ে নেয় তাহলে মাদুরো ওদের সাথে আসে। যুক্তিটা অনেকটা এরকম। সো এই অজুহাতে আমি এখন মাদুরোকে উঠে আনলো, তার নামে মামলা দিচ্ছে আমাদের ফেডারেল কোর্টে, মাদক বিরোধী কারবার হিসাবে আমরা তাদেরকে উঠে নিয়ে আসবো। ট্রাম্পের আর্গুমেন্ট হচ্ছে এই জন্য সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার দেশ থেকে বিশেষ আর্মি মিলিটারি হেডকোয়ার্টার নিয়ে আশেপাশে মেলা জায়গায় গোলাগুলি করে ভয় দেখিয়ে সেই নামিয়ে প্রেসিডেন্ট প্যালেস থেকে প্রেসিডেন্টকে উঠাই নিয়ে সস্ত্রিক প্রেসিডেন্টকে নেওয়া হয়েছে এই জন্য তার বউ ওই ব্যবসার সাথে জড়িত। এই আর্গুমেন্ট দিয়ে তারা প্রেসিডেন্ট মাদুরোকে উঠিয়ে নিয়ে আসছে। এখন এটা কি আমরা বীরত্ব হিসেবে দেখব? তাই জন্য নাম রেখেছি ট্রাম্পের প্রেসিডেন্ট উঠায় আনা কিন্তু অপহরণ। আসলে আমি তোকে উঠায় নিয়ে আসবো। উঠায় আনা ইউএনের দৃষ্টিতে একটা ক্রাইম, মারাত্মক ক্রাইম, যেটাকে বলে যে ডিসঅ্যাপিয়ারেন্স, গায়েব করে দাও, উধাও করে দাও। ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্স করে, স্বেচ্ছা হয়নি, তাকে জোর করে উঠে আনা হয়েছে। এটা হলো ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স হিসাব, আমাদের গুমটাকে বলি আমরা। এনিওয়ে, সো ট্রাম্পের এই হচ্ছে বীরত্ব। এখন বীরত্বটাকে দেখবো আমরা কি করে, সেই হচ্ছে প্রসঙ্গ। একটু আগে বলতেছিলাম আপনাদেরকে 45 সালের কাহিনী, আর 45 সালের আগে পর্যন্ত হোল দক্ষিণ আমেরিকা, মানে খুব সংক্ষেপে বললে
সারা দুনিয়ায় তো কলোনি হয়েছিল। যেন উল্টা করে যদি দেখি আমরা, ইংল্যান্ড মানে সেকালের কিংডম, রাজকীয় ব্রিটিশ সাম্রাজ্য, তাদের হাতে ছিল প্রায় 130টা দেশ কলোনি, ছোট বড় মিলে। একরকম ভাবে কেউ বলে ফ্রান্সের বোধহয় 90টা ছিল, কেউ বলে না এগুলো কমে টমে 58টা হয়েছিল, হোয়াটএভার। এভাবে কমতে 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 বাট টপ 5টা কলোনি মাস্টার এরকম দেশ ছিল ব্রিটিশ, ফ্রেঞ্চ, ছোট আকারে ছিল ডাচেরা, যেটা নেদারল্যান্ড নামাকান, আর 2টার নাম বললাম, ফ্রান্স আর পর্তুগিজ। এলো 5টা করা হয়। আর ছোটখাটো অনেকে আছে, এগুলো ছোট কিন্তু জার্মানিরও ছিল ছোট, 1টা 2টা, মানে এরা যখন কলোনি করতে আসে তখন কলোনি হওয়া শেষ, আর কোনো দেশ খালি নাই যেটাকে তারা কলোনি, এই জন্য পায় নাই বলে নেয় নাই। আর এটা নিয়েই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 2টা যুদ্ধ হয়েছিল, কলোনি আর খুঁজে পায় নাই বললা। লেট কামার অফ ক্যাপিটালিজম, যেসব দেশে ক্যাপিটালিজম দেরিতে আসছিল, তাদের মধ্যে আবার যার শিয়ানা বেশি, ইকোনমিক দিক থেকে দেরিতে হলো ক্যাপিটালিজম আসছিল, তারা যখন ওই 5টা দেশের সাথে লড়তে গেছে পারে নাই। ওইটারই প্রথম যুদ্ধ হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 সালে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা শেষ হয়নি, এটা যদিও শেষ হয়ে গেছে 18 সালে ধরা হয়, কিন্তু ওই জোসটা থেকেই যায়। ওই জোসেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় 1939-এ, 45-এ এটা শেষ হয়। কেউ যদি জিজ্ঞেস করে বিশ্বযুদ্ধটা হয়েছিল কেন, বিশ্বযুদ্ধ বলতে কি বুঝবো? বিশ্বযুদ্ধ মানে হলো যে যুদ্ধের পর দুনিয়া কোনোদের বাকি ছিল না পক্ষ নিতে, কোনো না কোনো একটা পক্ষে গেছে, সে এ পক্ষে নাহলে ও পক্ষে, এই জন্য এটাকে বিশ্বযুদ্ধ বলা হচ্ছে। আর বিশ্বযুদ্ধের মূল কারণ হলো কিন্তু ওই 5টা দেশ দখল করে এমন কোনো জায়গা খালি নাই। আমাদের লেনিন সাহেব একটা বই আছে, ডেভেলপমেন্ট ক্যালকুলেশন রাশিয়া, ওই বইয়ের মধ্যে, বইটা লেখা ছিল 1905 সালে, ওই বইয়ের মধ্যে কতগুলো দেশ কলোনি ছিল, ওই আমলে অ্যাভেলেবেল স্ট্যাটিস্টিক্স দিয়ে ভর্তি বইটা। ওই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এই 5 সালে আর কোনো দেশ খালি ছিল না যেটা কলোনি হয় নাই। একটা সময়ের কথা বলছেন উনি। তো ফলে বুঝতে পারতেন কোন দেশ কলোনি করার বাকি নেই। তাই যেমন জার্মানি এসে কাকে কলোনি করছে, তিউনিসিয়া বলছি, আপনার আফ্রিকার অনেক দেশ, ছোটখাটো দেশ, পাশে দ্বীপটা পড়ে আছে, দ্বীপটা হয় না, এটি ওরা গিয়ে দ্বীপটা দখল করছে, এরকম। বা ধরেন যে বেলজিয়ামের একমাত্র কলোনি ধরা হয় কঙ্গোকে, যে কঙ্গে এখন পিস মিশন আছে, বাংলাদেশে বড় মিশন আছে, আমি নিজেও ছিলাম ওখানে। ওটা কিন্তু ইয়েদের বেলজিয়ামের কলোনি ছিল, এরকম একটা কেউ কেউ 1টা 2টা পাইছে আর কি, যদিও কঙ্গো অনেক বড় দেশ। এইরকম ছোটখাটো অনেক আছে, আর এগুলা সেগুলোর নাম এখানে আমি করছি না, এগুলো মূল দেশ আর কি। সো এটা তো গেল যে কলোনি হলো কি করে, আর কলোনি উঠে গেল কি করে। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট চলছে, এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আবার এই ফ্যাক্টসটা আমরা খুব উপেক্ষা করি। 100 জন যদি আমি একাডেমিক নেই, তার মধ্যে 99 জন এর সম্পর্কে অবর না, এরকম অবস্থা। তাহলে আমেরিকা কি কলোনি দখলদার না কলোনি হওয়া দেশ? এই প্রশ্নে বেশিরভাগ একাডেমিক হজ করা যাবে, কি বলবো। কমিউনিস্টের অত্যাচারে কমিউনিস্টরা ছড়াইছে আমেরিকার সাম্রাজ্যবাদ, ফলে মনে করো আচ্ছা আমেরিকাও সাম্রাজ্যবাদ, কলোনি দখল করছিল, এটা ভুল, মিথ্যা কথা। ওকে, তাহলে আমেরিকাকে কোন ক্যাটাগরিতে ফেলবো? একটা হিস্ট্রি আমি আগে বলেছি, আরেকবার বলে দিই পরিষ্কার করে। 1607 আজান দেওয়ার প্ল্যান করতেছে, 5টা দেশের সাথে লড়তে গেছে, পারে নাই। ওইটারই প্রথম যুদ্ধ হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 সালে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা শেষ হয়নি, এটা যদিও শেষ হয়ে গেছে 18 সালে ধরা হয়, কিন্তু ওই জোসটা থেকেই যায়। ওই জোসেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় 1939-এ, 45-এ এটা শেষ হয়। কেউ যদি জিজ্ঞেস করে বিশ্বযুদ্ধটা হয়েছিল কেন,
বিশ্বযুদ্ধ বলতে কি বুঝবো? বিশ্বযুদ্ধ মানে হলো যে যুদ্ধের পর দুনিয়ার কোনো দেশ বাকি ছিল না পক্ষ নিতে, কোনো না কোনো একটা পক্ষে গেছে সে, এ পক্ষে নাহলে ও পক্ষে, সেই জন্য এটাকে বিশ্বযুদ্ধ বলা হচ্ছে। আর বিশ্বযুদ্ধের মূল কারণ হলো কিন্তু ওই 5টা দেশ দেশ দখল করে এমন কোনো জায়গা খালি নেই। আমাদের লেনিন সাহেবের একটা বই আছে ডেভেলপমেন্ট ক্যাজুয়াল রাশিয়া, ওই বইয়ের মধ্যে, বইটা লেখা হচ্ছে 1905 সালে, ওই বইয়ের মধ্যে কতগুলো দেশ কলোনি ছিল ওই আমলে অ্যাভেলেবেল স্ট্যাটিস্টিক্স দিয়ে ভর্তি বইটা। ওই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এই 5 সালে আর কোনো দেশ খালি ছিল না যেটা কলোনি হয় নাই। একটা সময়ের কথা বলছি উনি। তো ফলে বুঝতে পারতেন কোন দেশ কলোনি করার বাকি নেই। তাই যেমন জার্মানিদের এসে কাকে কলোনি করছে, তিউনিসিয়া বলছে আপনার আফ্রিকার অনেক দেশ, ছোটখাটো দেশ, পাশে দ্বীপটা পড়ে আছে, দ্বীপটা হয় নাই ঠিক মতো, ওরা গিয়ে দ্বীপটা দখল করছে এরকম। বা ধরেন যে বেলজিয়ামের একমাত্র কলোনি ধরা হয় কঙ্গোকে, যে কঙ্গে এখন পিস মিশন আছে, বাংলাদেশের বড় মিশন আছে, আমি নিজেও ছিলাম ওখানে। ওটা কিন্তু ইয়েদের বেলজিয়ামে কলোনি ছিল। এরকম একটা কেউ কেউ একটা দুইটা পাইছে আর কি, যেহেতু কঙ্গো অনেক বড় দেশ। এইরকম ছোটখাটো অনেক আছে, আর এগুলা সেগুলোর নাম এখানে আমি করছি না, এগুলো মূল দেশ আর কি। সো এটা তো গেল যে কলোনি হলো কি করে, আর কলোনি উঠে গেল কি করে। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট চলো, এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট কিন্তু আবার এই ফ্যাক্টসটা আমরা খুব উপেক্ষা করি। 100 জন যদি আমি একাডেমিক নেই, তার মধ্যে 99 জন এর সম্পর্কে অবর না, এরকম অবস্থা। তাহলে আমেরিকা কি কলোনি দখলদার না কলোনি হওয়া দেশ? এই প্রশ্নে বেশিরভাগ একাডেমিক হজ করা যাবে, কি বলবো। কমিউনিস্টের অত্যাচারে কমিউনিস্টরা ছড়াইছে আমেরিকার সাম্রাজ্যবাদ, ফলে মনে করো আচ্ছা আমেরিকাও সাম্রাজ্যবাদ, কলোনি দখল হচ্ছে, এটা ভুল, মিথ্যে কথা। ওকে, তাহলে আমেরিকাকে কোন ক্যাটাগরিতে ফেলবো? একটা হিস্ট্রি আমি আগে বলেছি, আরেকবার বলে দিই পরিষ্কার করে, খুব সংক্ষেপে বললে আমেরিকা যেটাকে এখন আমরা চিনি ইউএসএ নামে, ইউএসএ সোজা হিসাবটা হলো ইউএস নিজেই একটা কলোনি ছিল। কার? ব্রিটিশদের কলোনি ছিল প্রথমে। পরবর্তী থেকে এই 5টারই কেউ কেউ গেছে ওখানে, সবচেয়ে বড়টা ছিল ফ্রেঞ্চরা গেছে। আর ওই অংশে ল্যাটিন আমেরিকার কাছাকাছি অংশে স্প্যানিশ আর পর্তুগিজও আছে, স্প্যানিশ পর্তুগিজ আছে, ওরা বোধহয় হিসপ্যানিক বলে, হিসপ্যানিক অধ্যুষিত ভোটার এরকম বলে ওরা। সো ওরাও কিছু কিছু ছোটখাটো স্টেটে প্রভাব ছিল ওদের, অথবা ওখান থেকে যে দাসেরা আসছিল, দাস এসে ওখানে বসে গেছে পার্মানেন্টলি। ওকে, আমি যে সময়কার কথা বলছি সেটা হলো এই যে 1607 হলো প্রথম ব্রিটিশে গিয়ে আমেরিকাকে কলোনি বানায়, প্রথম যে জায়গায় বসে, সেইটা ঘটেছিল 1607 সালে। ঠিক আছে, আমি লম্বা হিস্ট্রিতে যাবো না, এটা বোধহয় একদিন আমি শো করছি এটা নিয়ে, কেন আমেরিকানরা আসছে। তার মানে আমেরিকানরা নিজেই একটা কলোনি, যেটাকে আমেরিকা দেখছে সেটা অরিজিনাল বাসিন্দা যারা, তাদেরকে রেডিনেন বলে, মানে আমাদের দেওয়ার নাম, ওদের দেওয়ার নাম এটা না, ওদের কিছু একটা নাম হবে, কিন্তু আমাদের দেওয়ার নাম মানে ব্রিটিশদের দেওয়ার নাম বলে আমরা ওইটা আওড়াইতেছি, তো ওদেরকে নাম দেওয়া হচ্ছে রেডিনেন। আর যাদেরকে সাদা চামড়া গুলাকে দেখতেছেন, এদেরকেই ব্রিটিশ এই 1607 সালে কি ঘটেছিল সংক্ষেপে বুড়োকালী, এদেরকে দাওয়াত দিয়ে এই ব্রিটিশদের যেগুলো গরিব চাষি ছিল, ওদেরকে দাওয়াত দিয়ে জাহাজে উঠাই নিয়ে যাওয়া হয়েছিল, তোমাকে জায়গা জমি দেওয়া হবে বলে। এবং যাওয়ার পরে জাহাজ থেকে নামায় 6 মাসের খাদ্য, ধান না উঠা, ফসল না উঠা পর্যন্ত কেমনে চলবে তার জন্য টাকা, আর জমিতে বিনিয়োগ করতে গেলে যে টাকা লাগে ওটাও, এই সব কিছু ইনসেন্টিভ শুরুতে এর একটা কলোনি মাস্টার, ওরা ব্রিটিশ আর এক কলোনি মাস্টার, কিছু ব্যবসায়ী। কলোনি মাস্টার তো আমাদের ভাষ্য, ওদের দেশে ভাষ্যটা হলো যে তারা ব্যবসায়ী, জাহাজ ব্যবসায়ী, কারণ জাহাজ ছাড়া তো আর এক দেশে কলোনি দখল করতে যাওয়া যায় না। এই জন্য কলোনি দখলদার মানেই আমেরিকানদের চোখে, ব্রিটিশদের চোখে তারা ব্যবসায়ী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করে দেখেন তাহলে হবে, ইন্ডিয়া যারা দখল করেছিল তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নট ব্রিটিশ গভর্নমেন্ট।
ব্রিটিশ গভর্নমেন্ট ওকে টেক ওভার করে নেয় 100 বছর পরে, 1857 সালে 1 বছর পরে, 1857 সালে বিদ্রোহের 1 বছর পরে। কথা সংক্ষেপ করি, 1607 সালে প্রথম একদল কলোনি মাস্টার গিয়ে দখল করে, সাদা চামড়া ব্রিটিশদেরকে নিয়ে গিয়ে ওখানে বসায়। পরবর্তীকালে লেবারের শর্টেজ ধরে কালো লোকদেরকে ধরে নিয়ে যায়, ফলে আফ্রিকান কালো দাসদেরকেও নিয়ে যায়। আর সাদা চামড়ার লোকদেরকে দাস বলে নাই, কিন্তু ওদেরকে দিয়ে প্রথম জমি ডিস্ট্রিবিউশনটা ওকে দিয়ে করা হয়েছিল। ফসল তুললে তার এরা ভাগ নিত, আর ট্যাক্স বুক সেন্টার নামে তো যা কিছু নেওয়া নিতই। পরবর্তীকালে যে তাহলে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ জিনিসটা কি? আমেরিকান স্বাধীনতা যুদ্ধ হলো আসলে ওই যে সাদা কৃষক যাদেরকে জাহাজ ভরে নিয়ে গেছিল, যারা প্রথম ওখানে কৃষিকাজ শুরু করে, ওই জনগণ বনাম কলোনি মাস্টাররা, তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধটা হলো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, যার স্বাধীনতাটার নাম হলো 1776। এখন আরেকটা জিনিস মনে করে দিই, তো যারা কলোনি মাস্টার তারা আবার সংখ্যায় কত হবে? আমাদের দেশে যদি ইন্ডিয়া ধরি, যে আমরা সেকালের, আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশরা এমন কি আর সংখ্যায়, ওরা কি যুদ্ধ আমলাকে পারতো সংখ্যায়? তাহলে তো পারার কথা না, যতই সশস্ত্র হোক না কেন। পারছে কেন তাহলে? তাহলে পারছে হলো সাথে যে কালোদেরকে নিয়ে আসা হয়েছিল একই সঙ্গে আফ্রিকা থেকে, ওরা পক্ষ নিছিল কলোনি মাস্টারদের। কলোনি মাস্টারও কিন্তু সাজদামরা খেয়াল রাখেন, কিন্তু কলোনি মাস্টার মানে এরাই কিন্তু, যে আমরা আমাদের ব্রিটিশ কলোনি মাস্টার যারা, ওরা তো সেটা দেখতে যাবো, ওরাও তাই। তফাৎ হলো ওরা সাথে জুড়ে নিয়েছিল কালোদেরকে, পক্ষে নিয়েছিল, লোপটোপ দেখায়, যে কারণে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল কালো বনাম সাদা। কিন্তু সাদাদের এক অংশ কলোনি মাস্টার, যারা কালোদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই যুদ্ধটা শেষ হয় 1776। 1607 থেকে দখল শুরু হয়েছে। এইটি ক্রমশ আমেরিকা 50টা স্টেটকে একসাথে বেঁধে পরবর্তীকালে স্বাধীন হওয়ার পরে এটাকে একসঙ্গে একটা আমেরিকা বানাইছে। এ হলো সংক্ষেপে বললে আমেরিকানদের ইতিহাস। তাহলে আমেরিকান নিজেও একটা কলোনি, 1 নম্বর। কিন্তু কলোনি হলো অদ্ভুত কলোনি, যে কলোনি মাস্টার নিজে জাহাজে করে লোক নিয়ে আসছে তার দেশ থেকে, তার দেশে গরিব মানুষ এসে চাষাবাদ শুরু করে দিচ্ছে। কেন এরকমটা হলো, চেঞ্জটা হলো কেন, আমাদের দেশে হলো না কেন? সবচেয়ে বড় কারণ হলো আমেরিকা বলে যে ভূমিতে এখন, এই আমেরিকার সমস্ত জমিতে পড়ে থাকা জমি, এত মানুষ তো নাই, ফলে এত জমি পাইতেছে, এই জমির লোভে সে তার দেশ থেকে সাদা চামড়ার চাষিদেরকে আনছিল, গরিব চাষিদেরকে। ঠিক আছে, এইটি পরে গরিব চাষিরা পরে স্বাধীনতা ঘোষণা করে, যেটা ওটাই আমেরিকান স্বাধীনতা 1776 সালে। এর আরেকটু বলে নি খালি, এর 80 বছর পরে, প্রায় 80 বছর পরে এইবার কালোদের স্বাধীনতার জন্য আবার শুরু হয়। এটাকে ওরা ওদের ল্যাঙ্গুয়েজে ওরা বলে গৃহযুদ্ধ, আমেরিকান গৃহযুদ্ধ। আমেরিকান গৃহযুদ্ধ হলো 1860 থেকে 65, এই 5 বছর। 5 বছর পরে তারা টের পায় যে ভাই এটা মেনে নিলে হবে না, কালোদেরকেও স্বাধীন বলে ঘোষণা করতে হবে, স্টেট বলে কিছু নাই। এইটাই যখন 5 বছর পরে এই স্বাধীনতা। আরেকটা কথা খালি বলে দিই, সঙ্গে রিলেটেড, খুব কাজে লাগবে। আমেরিকার যারা ফোর ফাদার, যারা এই বিপ্লবটা করছিল, এদের বেশিরভাগই ছিল দাস ব্যবসায়ী। এমনকি এই যে 1776 থেকে 1860, শুনে অবাক লাগতেছে আর কি, আমি জানি। 1776 থেকে এই যে দেখেন কত হবে, তাহলে 60 বছর প্লাস এখানকার 24 বছর, 84 প্রায় 80, এই জন্য ধরেছি আমি 80 ধরেন। এই 80 বছরের ইতিহাসে এইবার যতগুলো আমেরিকান প্রেসিডেন্ট ছিল, 80 মানে 4-20-80, অন্তত 20টা ছিল। এই 20টা প্রেসিডেন্ট অবস্থা যখন হাঁটতো, চলতো, ফিরতো, তার সাথে নিয়ে ঘুরতো দাসদেরকে। শুধু দাস ব্যবসায়ী না, কার কটা দাস ছিল তারও ইতিহাস পাইবেন আপনি, ইন্টারনেটে সার্চ দেন পাইবেন। কারো 600টাও ছিল। জেফারসনের যে সবচেয়ে বিখ্যাত, যার নাম জেফারসন, আমেরিকান প্রেসিডেন্ট প্রথম দিককার, জেফারসনের নাকি 600 দাস ছিল। তাহলে বুঝতে পারতেছেন দাসগিরি কত মজমা করে গাইছে। পরবর্তীকালে এই দাসরাই বিদ্রোহ করলে পরে ওইটা গৃহযুদ্ধ হিসেবে দেখানো হয়, ওটা থেকে তারা বলে না দাসরা আবার কারেক্ট করে নেয়। এটা হলো 1860 থেকে 65 সালের যুদ্ধ। এরপর থেকে তারা ঠান্ডা হয়, যদিও কালোদেরকে কনস্টিটিউশনে ইকুয়াল দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে নেই, যে কারণে ব্ল্যাক লাইফ ম্যাটার্স বলে আরেকটা মুভমেন্ট শুরু হয়েছিল গত 10 বছর আগে। তখন এই জাজেরা লিডটা নিয়ে তখন থেকে কালোদের বিষয়াদি হলে তারা ইকুয়াল চোখে দেখবে। প্র্যাকটিসে এটাকে
জাজের প্র্যাকটিসে এই কাজটা এতে রিফ্লেক্ট করাতে হবে, এইসব সিদ্ধান্ত তারা নেয় বলে এখন মোটামুটি একটু কমছে হয়তোবা, কিন্তু এটা হতে আরো সময় লাগবে। প্র্যাকটিসে নিয়ে আসা আর কনস্টিটিউশনে লিখে রাখা আকাশ পাতাল ফারাক হয়। আমরা মূল প্রসঙ্গে যাই। ওকে, তাহলে আমেরিকা সম্পর্কেও জানলাম আমরা। এখন আসেন মূল যে জায়গাটা, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। ওকে, এই ফাঁকে একটা কথা বলে নেই, ইদানিং একটা কথা আমরা প্রায় শুনতেছি আমাদের ট্রাম্পের মুখ দিয়ে, মনরো ডক্ট্রিন সে ফেরত যাবে। মনরো ডক্ট্রিন কথাটাই এই একালে আমরা বেশি শুনতে পাই যারা পররাষ্ট্র নীতি বিষয়ক নাকি মেলা তত্ত্ব আছে, ওটা ডক্ট্রিন। তো ওরকম একটা মনরো ডক্ট্রিনও আছে। কি ডক্ট্রিন সেটা পেলে অনেক কিছু বুঝতে পারবো এই হিস্ট্রি সম্পর্কে, আমেরিকান হিস্ট্রি সম্পর্কে। মনরো প্রেসিডেন্ট ছিল 1823 সালে, সম্ভবত 21 থেকে 25 বোধহয়, 25-এর মধ্যে শেষ হয় এই তার প্রেসিডেন্সিটা। এই সময় প্রেসিডেন্ট, সে পঞ্চম প্রেসিডেন্ট বলা হচ্ছে ওকে, আমেরিকান পঞ্চম প্রেসিডেন্ট। সে ডক্ট্রিনটার সার কথাটা হলো, প্রথমত দুনিয়া ভাগ করছে সে, পশ্চিমা দুনিয়া, পূবের দুনিয়া। মানে হলো আমরা বড়লোক দুনিয়া, সাতচন্দ্রার দুনিয়া, আর আমরা নিলাম গরিব মানুষ। পশ্চিমের দুনিয়ায় ইউরোপের রুস্তুমি চলবে না, কলোনিগিরি চলবে না, এই হচ্ছে নীতিটার সার কথা। কেন এখন আমরা এসে গেছি, আমরা আমেরিকানরা এসে গেছি 1776 সালে, এখন আমাদের কথাও শুনতে হবে। তোমরা একদিন এই যে 5টা দেশ সারা দুনিয়াকে রুস্তুমি করছো, পুরা দক্ষিণ আমেরিকা দখল করছো, এগুলা কম করবা, আমাদের আশপাশে তোমরা আসবা না, আর আমাদের কথাও চলতে হবে, এই হচ্ছে সার কথা। শুনে মনে হচ্ছে এইটাকেই তার আবার খুব ফুলায় ফাপায় যদি বলা হয়, তাহলে মনরো ডক্ট্রিনকে ওরা ব্যাখ্যা করে এটা আমাদের অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট গ্লোবালি। আমরা ইউরোপদেরকে পছন্দ করি না, তাদের সাম্রাজ্যবাদী স্বভাবের জন্য তারা কলোনি করে এখানে। আসলে সে বলতে হচ্ছে আমার প্রভাবের দিন একটা দুনিয়ার অঞ্চল থাকতে হবে, তোমরা একদিন যা খাচ্ছ ওই রুস্তুমিতেই চলবে না, আমাদেরকে এটা ভাগ দিতে হবে। এটা হচ্ছে বাংলা কথা, মনরো ডক্ট্রিনের বাংলা কথাটা হচ্ছে এটা। কিন্তু এটাকে তারা ফাঁপায় তুলবে আমরা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের নেতা না, আবার খানিকটা মিথ্যাও বটে। এই জন্য যে আমেরিকা যখন স্বাধীন হয় 76 সালে, আমেরিকা নিজে কিন্তু কলোনাইজ ফিল করে নিজেদেরকে। এই সাদা চামড়ার লোকেরা যারা 1776 স্বাধীন দেশ শাসন করতে লাগলো, ওরা কিন্তু নিজেদেরকে কলোনাইজ হয়ে থাকা, কলোনি হয়ে থাকা কি দুঃখ আমরা ভালো কেউ বুঝে না। কারণ আমি আমার সেম এথনিক গোষ্ঠীর জাত ভাইয়ের কাছ দ্বারা কলোনাইজ হয়েছি, আমার সমস্ত সম্পত্তিরা লুটিয়ে নিয়ে গেছে লন্ডনে। ততদিনে কিন্তু ফ্রান্সও হয়েছে, মানে লন্ডন আমেরিকার কিছু কিছু ভূখণ্ড আছে যেটা ফ্রেঞ্চ অনেক বেশি, অ্যাকচুয়ালি বেশি হয়েছে কি আমেরিকা এই যে 1776 যুদ্ধের সময়ে যে পারে নাই তারাইতে, অথবা যারা বেশি দূরে পড়াইছিল, ওটাই হলো কানাডা। এই জন্য কানাডাতে দেখবেন ফ্রেঞ্চ অধ্যুষিত কানাডা বলে আছে, এবং ওখানে আবার তারা ঝগড়া করে ফ্রেঞ্চ ভাষা ছাড়া অন্য ভাষা চলবে না, কিন্তু বুঝছো কানাডা এই নিয়ে তর্ক আছে কিন্তু, মানে গোপনে গোপনে চলে তর্কগুলো আর কি, ঝগড়াগুলো ওখানে চলে। সো সার কথাটা হলো এই যে মনরো ডক্ট্রিনটা বলছিলাম আর কি। মনরো ডক্ট্রিন মানে হলো যে আমরা আমাদের প্রভাবের একটা জায়গা দিতে হবে। বিশেষ করে বলেছিল একদম নাম করে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার মানে গ্লোবকে যদি আমরা পশ্চিম পূর্বে ভাগ করি, তাহলে পশ্চিম দিকে একটা প্রভাব থাকতে হবে, এখানে কলোনিগিরি রুস্তুমি চলবে না। এটা হলো মনরো ডক্ট্রিন সার কথায়। এটা কি তারা প্রচার করে বলে অ্যান্টি কলোনিয়াল আমাদের মুভমেন্ট বা আমাদের পলিসি। এই পলিসিটা নিচ্ছে 1823 সালে, 23-25 এরকম সময়, এটা মনরো ডক্ট্রিনে পরিচিত। সম্প্রতিকালে, কেন এটা এত তথ্য কথা দিলাম, সম্প্রতিকালে ট্রাম্প একটা হুমকি দিচ্ছে ইউরোপকে। এই প্রথম মানে 1945 সালের আগে তো ইউরোপই ছিল আসলে কলোনি মাস্টার সারা দুনিয়ার। সেই কলোনি মাস্টার হয়ে গেল জিরো। কেন?
45 সালে যখন সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হলো, তখন বাই দিস টাইম আমেরিকানরা গ্লোবাল লিডার হয়ে গেছে। কেন হতে পারলো? সংক্ষেপে বলি, ডিটেল বলবো না, অন্য কোথাও বলেছি। মূল কারণটা হলো ওই যুদ্ধে, সেকেন্ড ওয়ার্ল্ড যুদ্ধে টোটাল আমেরিকানরা ব্যয় করেছিল $275 বিলিয়ন। বিলিয়ন, সেকালের বিলিয়ন, কিন্তু একালের বিলিয়নের সমান হতে গেলে ওদের 25 থেকে 40 এরকম একটা একে গুণ দিতে হবে, এরকম একটা নাম্বার দিয়ে। তাহলে যত ডলার এত ডলার, এটা কিন্তু যুদ্ধের খরচ। প্রত্যেকটা দেশকে যুদ্ধে জড়ানো, হিটলার বাদে অপোজিট সেকশনে যারা যারা দেশ ছিল, ইংল্যান্ড থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, সবাইকে প্রেসিডেন্ট খালি আইনটা ছিল এরকম, প্রেসিডেন্ট খালি ডিম ইংরেজিতে একটা শব্দ, ডিম কথাটা মানে খুব সাংঘাতিক। ডিম লিগ্যাল টার্ম, কিন্তু লিগ্যাল শব্দ। ডিম কথার মানে হলো মনে করা মানে এর সাথে মনে করলাম খেয়াল না, কিন্তু আমি যেটা মনে করব এইটাই প্রেসিডেন্টের আইন। প্রেসিডেন্ট যদি মনে করে অমুক দেশে একটা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দেওয়া উচিত এই সাইজের, এবং এই পাঠিয়ে দেওয়াটা ওই দেশের স্বার্থে, তা আমারও ন্যাশনাল ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের প্রতিরক্ষার স্বার্থে এটা দরকার। খালি যে প্রেসিডেন্ট এই বলে একটা ডিক্রি জারি করলে ওই জাহাজটা, নতুন একটা জাহাজ বানায় খরচ খরচা দিয়ে এটা বানায় ওই দেশে দিয়ে দিতে পারে, এরকম আইন করা হয়েছিল। এই আইনটাই করা হয় প্রবাবলি 1941-এর শেষে। এই আইন দিয়ে সে যে কোনো যুদ্ধ সংশ্লিষ্ট দেশকে এই ডিম বললা যুদ্ধ খরচ দিয়ে দিত, অস্ত্র, ইভেন সৈনিকদের পোশাক নাই, পোশাক বানা দিয়ে দিচ্ছে, খাদ্যদ্রব্য শুরু থেকে এনিথিং। আমেরিকান প্রেসিডেন্ট খালি মনে করে আই ডিম এনাফ, আর কিছু লাগবে না। আইনটা এভাবে বানায় দেওয়া হয়েছিল সংসদে, ওদের দুইটা সংসদে এভাবে পাশ হয়েছিল, প্রেসিডেন্ট হাতে এত পাওয়ার দেওয়া হয়েছিল। এবং এই টাকাটাই হয়েছে 275 বিলিয়ন যে দেখালাম, ওটা হলো এই টাকা। এবং সেম আরো 275 বিলিয়ন ডলার সে খরচ করেছিল যুদ্ধের পরে পুনর্বাসনে। তো আবার টাকা লাগবে না, কারখানাগুলো আবার চালু করতে হবে না, রাস্তাঘাট তো সব ভেঙে গেছে, এগুলো আবার ঠিক করে দিতে হবে না। এটার জন্য আবার 275 খরচ করেছিল, 275 বিলিয়ন। তাহলে এই আমেরিকা এইবার দুনিয়ার নেতা না হইলে যায় বলে, এই যুদ্ধের খরচ দিবে বলে এই লোভে পড়েই তো সবাই, এখন আসবো আসল জায়গাটা, আটলান্টিক চার্টার নামে একটা চুক্তিতে প্রথম সাইন করে। চুক্তি তো অনেক হয়, এই চুক্তি নিয়ে এত কথা কইতেছি কেন? আটলান্টিক চার্টারটাই হলো ওই কলোনি 5 দেশ সহ সবারকে বলা হয়েছিল, এই যে দেখো তোমাদের পক্ষে আমি যুদ্ধ দেবো। কথা খেয়াল করেন, কেন? সেকেন্ড ওয়ার্ল্ড শুরু হয়ে গেছে 1939-এ, আমেরিকা জয়েন করে নাই, নিরপেক্ষ কার পক্ষে নাই, না হিটলারের পক্ষে না হিটলার বিরোধী পক্ষে। 2 বছর যুদ্ধ চলছে, 41 সালও শেষ হয়ে গেছে, 42 সালের 1 জানুয়ারি থেকে সে যুদ্ধ দান করছে। ততদিনে লিডার হয়ে গেছে, গ্রুপ বানানো হয়ে গেছে, যুদ্ধের পক্ষাপক্ষি দুপক্ষ হয়েছে। মৃত্যু শক্তি মানে এই যারা আমেরিকা, এবং আমেরিকার সাথে ইংল্যান্ড, ফ্রান্স সহ যারা যারা এর পক্ষে গেছে, আর ওপারে রয়েছে হিটলার, জার্মানি, জাপান, ইতালি, মুসোলিনি, এগুলা আছে ওইদিকে, ছোটখাটো দিয়ে একটা দেশ থাকতে পারে। এটা হচ্ছে ভাগ, যুদ্ধের ভাগটা। তো জোট বানায় নিয়ে যুদ্ধ নেমে পড়ছে 42 সালের 1 জানুয়ারি, এক্সাক্ট 1 জানুয়ারি। আর তাহলে আটলান্টিক চার্টারটা কি? অরিজিনাল চুক্তিটা হয়েছিল যেখানে কার মধ্যে? ব্রিটিশ আর ফ্রান্সদের মধ্যে। এত কিছু নাও, কিন্তু কোন ওই মৃত্যু শক্তি বলে কোনো জোটফোটো তখন হয় নাই। ওই আটলান্টিক চার্টারের ভিতর দিয়ে ব্রিটিশদেরকে ইয়ে করে দস্তখত দিয়ে একটা চুক্তি বানায় আমেরিকান প্রেসিডেন্ট বাকিদেরকে বাধ্য করে দিয়েছিল। কেন? তোমাদের বাঁচার পদ্ধতি দেখছো না, সুন্দর বড় ভাইরা চুক্তি করছে না আমার সাথে, এখন তোমরা আসো, তাহলে তোমরা বাঁচবা, যে না আসবা খোদা হাফেজ। শর্ত এই, যুদ্ধে খরচ দিব আমি, আর হিটলারকে পরাজিত করব। কিন্তু হিটলার পরাজিত হওয়ার পরে তোমরা যার যার দখলে থাকা কলোনি ছেড়ে চলে যাবা। কিন্তু এই যে
আটলান্টিক চার্টার হলো সেই চুক্তিটা যেখানে দাসখত দিয়েছিলেন আপনারা। ওকে, পরবর্তীকালে মাপ করে দিয়েছে। অরিজিনাল চুক্তিটা হলো ব্রিটিশ আর ফরাসিদের আমেরিকানদের মধ্যে, ওইটার নাম হলো আটলান্টিক চার্টার, কিন্তু সেম চুক্তি এখানে সাইন করেছিল দুটো দেশ, ব্রিটিশ আর আমেরিকানরা। এবার সেম চুক্তিটা একই, কিন্তু এইটাই 42 সালের 1 জানুয়ারিতে নতুন করে খাতাটা খোলা হয়, আর তাতে সাইন করে ওই দুজন তো করেই, আবার সাথে সাইন করে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব স্টালিন, বুঝা না, কমিউনিস্ট ওখানে সাইন করছে। আর করছে কে, তখন তো মাও আসে নাই, 1942 সালের কথা বলছি। 42 সালে তখন চায়না শাসন করত এই যে চিয়াং কাইশেক, যে মাওয়ের যুদ্ধের সময় পলাই গেছিল তাইওয়ানে, ওই জন্য তাইওয়ান বিখ্যাত হয়েছে। ওকে বলা হতো জাতীয়তাবাদী চীন, তখনকার চীনকে বলা হতো। এই তিনের নেতা ছিল চিয়াং কাইশেক। সো চিয়াং কাইশেক আর স্টালিন দুজনে সাইন করে, সাথে ওই দিনে সাইন হয়েছে আরো 26টা দেশের। এখন নামটা বদলাই দিব, আগে ওই চুক্তিটার নাম ছিল আটলান্টিক চার্টার, এখন এটার নাম হবে জাতিসংঘের জন্ম ঘোষণা। কিসের মধ্যে কি? তাহলে এই যে রুজভেল্ট যে নয়া লাইনটা দিতেছে যে তোমরা শুধু যুদ্ধ খরচ করে দিব, তোমরা কলোনি ছেড়ে দেবে, শুধু কি না, এখন আমরা একটা এমন দুনিয়া বানাবো, এই দুনিয়ায় কেউ কাউকে কলোনি করবা না। তাহলে আমরা আসো এখন কি কি চুক্তিতে আবদ্ধ হয়েছি, ভিত্তিটা কি? ওই ভিত্তিটা আটলান্টিক চার্টার, কেউ কাউকে কলোনি করতে পারবো না। আপনারা চাইলে আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে ওই চুক্তিটা 8 দফার একটা চুক্তি, ওই চুক্তিটা একটু পড়ে শুনাইতে পারি 1-2 করে দফাগুলো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ধরনের চুক্তি করায় নিছিল আমাদের রুজভেল্ট বাকি সবাইকে দিয়ে। 1 নম্বর চুক্তি হলো ইউনাইটেড স্টেটস উইল নট ইন্টারফেয়ার, না ওকে, এই যে দুটা দেশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আর রুজভেল্ট সাইন করতেছে, সেখানে বলতেছে আমরা এই দুটা দেশ, যেহেতু এই চুক্তিটা প্রথম চুক্তিটা দুই দেশের মধ্যে, এই জন্য বলা হচ্ছে দেয়ার কান্ট্রিজ সিক নো অ্যাগ্রিগেন্ডমেন্ট, মানে হলো আমরা আমাদের দেশের ভূখণ্ড বাড়ায় নেওয়ার কোনো কাজ আর করবো না। অ্যান্টি কলোনিয়াল, না টেরিটোরিয়াল না অন্য কোনো দিক থেকে, আমাদের ভূখণ্ড বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই, না আমার না আমেরিকার। এটা প্রথম শর্ত। সেকেন্ড শর্ত, দে ডিজায়ার টু সি নো টেরিটোরিয়াল চেঞ্জ দ্যাট ডু নট অ্যাকর্ড উইথ দ্য ফ্রিলি এক্সপ্রেসড উইশ অফ দ্য পিপল কনসার্ন। অন্য কোনো দেশের ভূমির দিকেও আমরা তাকাবো না, তাকে নিজের অংশ করে নিব না। সেসব দেশের পিপুল, ওই জড়িত যারা এটাতে ইন্টারেস্টেড না। এই পুরো চুক্তিটার মধ্যে, 8 দফার চুক্তির মধ্যে কোথাও কলোনি শব্দটা নাই, কিন্তু শব্দটা ব্যবহার না করে বাকি সবকিছু দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, এটাই মিন করছি। তাহলে প্রথমটা হলো আমরা নিজেরা করবো না, 2 নম্বর পরে বলছে যাচ্ছে আমরা করি নাই, কিন্তু কেউ তৃতীয় কোনো দেশের দিকে লোভ করবো না, ওই দেশকে তাদের দেশের লোকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ও দেশকে আমার দেশে জুড়ে দিব না, ঘুরে বলতেছে কলোনি করবো না। ওকে, থার্ড, সবগুলো কিন্তু ঘুরে ফিরে বলা, দে রেসপেক্ট দ্য রাইট অফ দ্য পিপুল টু চুজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট আন্ডার হুইচ দে উইল লিভ। ইটস ইন্টারেস্টিং। বাংলায় বললে এরকম হবে, যে কোনো ভূখণ্ডে এই ভূখণ্ডের বাসিন্দারা তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ভূখণ্ডকে আমরা শাসন করতে যেতে পারবো না। ক্লিয়ার? ওই দেশে বাস করা যে বাসিন্দা, তারা ঠিক করবে ওদের শাসক কে হবে, অর্থাৎ তারা কার আন্ডারে শাসিত হবে, এটা তারা ঠিক করবে, আমরা না। কলোনি না বলেছে, এটা কলোনি না হওয়ার চুক্তিগুলো এরকম ভাবে লেখা আছে ওখানে। ফোর্থ, they will endeavor with due respect for their existing obligation to further enjoyment by all states, great or small, victor or vanquish,
of access equal terms to the trade and to the raw materials একই ওই এক কথা আরেক দেশের র মেটেরিয়াল পাইছে ওটাকে নিয়ে আসতে পারবো না ওদের দেশের ইচ্ছা ওদের দেশের যা হয় আর কি রাইট ফাইট হ্যান ত্যান বহুত কিছু দেয় মানে কোন একটা শব্দ ফাঁক দিয়ে যেন ওগুলো আবার শুরু করে না দেয় সেই জন্য সব শব্দগুলোকে এর মধ্যে ঢুকানো হয়েছে দিকে এই নতুন টার্মটা নেওয়া হয়েছে যে ইকোনমিক প্রসপারিটির দিক থেকে আমার ইকোনমিক প্রসপারিটির জন্য অমুক দেশের অমুক খনিটা দরকার আমার এই বলে নেওয়া যাবে না ঠিক আছে They desire to bring about their fullest collaboration between all nations. খেয়াল রাখবেন এটা কিন্তু আগামী দিনের ইউএন এর জন্ম ঘোষণা হবে এখন ঠিক আছে তাহলে ইউএন টাইপের একটা সংগঠন বানাবো কাদেরকে নিয়ে কি ভিত্তিতে এই জন্য হচ্ছে অল নেশনস তাদের ইকোনমিক প্রসপারিটির জন্য পরস্পরকে কোঅপারেট করবে এই ধরনের একটা প্রতিষ্ঠান হবে আসলে এটা পরে বলতেছে এখানে বলা হচ্ছে আমরা কেউ কাউকে করবো না এরকম বাট আমরা এটা কল্পনা করতেছি আগামী দিনে আমরা ব্রিটিশের আমেরিকানরা যে দুনিয়াটা এরকম হবে Sixth, final destruction of Nazi tyranny. আমরা নাজি টাইরানি দুর্দান্ত নাজিদের প্রতাপ জার্মানি বুঝতে পারছি হিটলারের কথা বলা হচ্ছে সেইটাকে আমরা নির্মূল করব কিন্তু এটা ধ্বংস করব সেটা ধ্বংস করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব বুঝছে বোঝা যাচ্ছে চুক্তিগুলোর মধ্যে such a peace should enable all men to traverse the high seas and oceans without hindrance আমরা সবাই সবার দেশে তো থাকবোই ঘুরবো চলবো সমুদ্র অবাধে যেন চলাচল করতে পারি সেটা এনশিওর করা হবে 8 they believe that all the nations of the world for realistic as well as spiritual reason must come to an abandonment of the use of force একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা যাবে সশস্ত্র ব্যবহার করা যাবে না since no future peace can be maintained if land sea and air armaments continue to be employed by nations which threatens সশস্ত্র ভাবে একে আরেকটা আলোচনা শেষ করা এটা হচ্ছে রুজভেল্টের মাথায় একটা ইউএন এর কল্পনা আছে ওই কথাটা এখানে রিফ্লেক্ট করে দিচ্ছে সে আসলে এই জন্য এটা আরো ভালোভাবে বোঝা যাবে যখন আপনি ইউএন এর জন্ম ঘোষণা সেম দলিলটাই ইউএনের জন্ম ঘোষণার নামে যখন সাইন হচ্ছে তখন দেখবেন ওর ভিতরে এই কথাগুলো লেখা আছে ওকে এখন এই ফাঁকে একটা কথা বলে দিই খুব দরকার এটা তাহলে আমেরিকানদের এত কেন ঠেকা পড়ে গেল কলোনি উত্তর করতে একটা এত ভালো মানুষ সারা দুনিয়াতে কলোনি থাকলে বা গেলেই ও কি লাভ আমার কি লাভ তাহলে রুজভেল্ট আমার কি লাভ চিন্তা করলো না সারা দুনিয়া থেকে কলোনি উচ্ছেদ করতে হবে এত ভালো মানুষ তো ভালো না করো নাকি আর আমরা এত চেষ্টা করে কলোনি দাঁড়াতে পারতেছি না ইন্ডিয়া থেকে হ্যাঁ রুজভেল্ট চাইতেছে সারা দুনিয়া থেকে কলোনি চলে যায় বাইরে বাইরে এত দান ছাত্র ক্লাব কোনো মানে নেই ঈশ্বরের মানে আছে আমেরিকা ততদিনে কতদিনে 1776 সাল স্বাধীন হয়েছে আর এই আলাপ হইতেছে 42 সালের 41-42 সাল দিকে ঠিক আছে এই পুরো সময়ের মধ্যে আমেরিকায় যে পরিমাণে ইকোনমিক সারপ্লাস হয়েছে এটা চিন্তা করা যায় না এই ইকোনমিক সারপ্লাসটা সবচেয়ে বড় কলোনি মাস্টার ব্রিটিশরা তাদেরকে ছাড়াই চলে গেছে আমেরিকান সারপ্লাস অর্থনৈতিক সারপ্লাস 81-82 মানে 80-র দশকটা 1880 সে ব্রিটিশ দিকে ছাড়াই চলে গেছে কিন্তু তখনও ব্রিটিশরা কলোনিয়াল মাস্টার বলে তারা আবার গর্বে ফেটে পড়তেছে তারা বলতো এটা হলো এমন একটা এম্পায়ার এমন একটা এম্পেরিয়াল গভর্নমেন্ট এটা রাজকীয় সাম্রাজ্য এটা যাদের সূর্য কোনোদিন অস্ত যায় না আমরা জাজ্জল্যমান থেকে থাকবো সো 81 সালেও তাই অবস্থা তাহলে তখনও ব্রিটিশের লিডার গ্লোবাল লিডার কিন্তু আজকের দিন মতন আমেরিকান আমলে যে গ্লোবাল লিডারের ধারণাটা হলো সেরকম না মূল কারণ হলো এই 45-এর পরে জাতিসংঘ তৈরি হচ্ছে গ্লোবাল বিজনেস তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক IMF তৈরি হচ্ছে এগুলো ইনস্টিটিউশন তো আর তখন নাই ফলে গ্লোবাল বিজনেস বলে কিছু না আর গ্লোবাল বিজনেস এমনি তো হতে পারবে না এই জন্য তখনকার যুগটা তো কলোনি যুগ ফলে গ্লোবাল প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের বাণিজ্য ভিত্তিক সম্পর্ক করতে হবে না আর দখল নেও ওটা ওর কাছে যা পাও উঠে নেসো এই ভিত্তিতে চলা একটা দুনিয়া এটা এই কারণে ওটার রং ডিফারেন্ট ছিল কিন্তু সেই ব্রিটিশরা যখন হেরে যাচ্ছে এইবার 39 সালে যুদ্ধ লেগে যাচ্ছে
যুদ্ধ লেগের পরে সে এবার 41 সালে আসতেছে রুজভেল্টের কাছে, ভাই সাহেব আমাদের অবস্থা খুব খারাপ। কে এসে বলতেছে? চার্চিল। কেন? কারণ হিটলার দখল করে বলেছে ফ্রান্স, পুরা ফ্রান্স না, প্যারিস রাজধানী দখল করে ফেলেছে। ইংল্যান্ড আর ফ্রান্সকে বলা হয় ইংলিশ চ্যানেলের এপার ওপার, তার চ্যানেল পারে চলে এলে তো আমি শেষ। এই জন্য চার্চিল দৌড় দিয়ে গেছে রুজভেল্ট ভাইয়ের কাছে, ভাই সাহেব হেল্প করে। দেন রুজভেল্ট বলছিল তাকে, আমি হেল্প করতে পারি, অ্যাকশন করবো, কেন করব? আপনারা আমাকে দেখান, আপনার যে যুদ্ধ করবো আপনাদের সাথে, যুদ্ধ তো অবশ্যই করবো, কিন্তু কার পক্ষে করবো এটা আঙ্গুয়া ঠিক করে দেন। যুদ্ধের পরের দুনিয়াটা দেখতে কেমন লাগবে ওটা বলেন, আপনাদের কল্পনাটা শুনি। যদি এরা মিলে আমার সাথে, তাহলে আপনাদের সাথে যুদ্ধ করবো। ও বলতে যাচ্ছে যুদ্ধের পরের দুনিয়াটা হবে কলোনি নাই কোন দুনিয়াতে। কেন এটা বলতেছে, এটা এখন উত্তর দিব আমি। এই যে বলছিলাম আমেরিকান সারপ্লাস 1881 সালে ব্রিটিশ থেকে ছাড়াই গেছে, তাহলে 1942 সালে কত দূর গেছে চিন্তা করতে পারেন। আর একটা খুব আগ্রহী যারা একাডেমিক্যালি তারা এটা পড়তে পারে। আর্টিকেলটার নাম হলো আমেরিকান সেঞ্চুরি। আমার ওয়েবসাইটেও আমেরিকান সেঞ্চুরি নিয়ে লেখা আছে। সেঞ্চুরি, সেঞ্চুরি মানে শতবর্ষ। আমেরিকান সেঞ্চুরি বলে একটা আর্টিকেল ছাপা হয়েছিল 41 সালে, হ্যাঁ 42 সালে, না 42 সালে যুদ্ধ শুরু হয়ে গেছে, 41 সালে এই আটলান্টা চার্টার সই হওয়ার আগে পিছিয়ে। টাইমস পত্রিকার একটা আলাদা নতুন একটা বনের পত্রিকা ছাপা হয় না আমাদের, যেমন প্রথম আলোর হলো, কিশোর আলো, ওইরকম অনেকটা পত্রিকা ছাপা হয়েছিল। ওই পত্রিকায় আর্টিকেলটা ছাপা হয়েছিল আমেরিকান সেঞ্চুরি। ওর মধ্যে দেখবেন ওরা বলতে যাচ্ছে আগামী দিনে রুস্তম তো আমরা হবো, আমাদের শতকটা কেমন হবে, ওই আর্টিকেলে সেটারই বর্ণনা দেওয়া আছে। এগুলো দিলে বুঝবেন তখনকার আমেরিকান মাইন্ডটা কেমন, কি ধরনের চিন্তা করতো তারা। ওকে, এর চেয়ে বেশি বলবো না আমি এখন, অন্যদিকে অন্য কথা বলতে হবে, মূল কথা ঢুকতে হবে। ওকে, তাহলে এগুলোর জন্য সে যে আসতেছে ক্ষমতায়, তার যে এত এক্সট্রা এক্সেস সম্পদ তৈরি হয়েছে, এই সম্পদগুলো তো সে কাউকে ঋণ দিতে পারছে না। কেন ভাই? যেমন ইন্ডিয়াকে ঋণ দিবে, ও ভাই ইন্ডিয়া তো স্বাধীন কেউ না, ব্রিটিশে ঠিক করবে আমেরিকান লোন নিবি কি নিবি না, আমি ঠিক না, আমি তো মাস্টার, তাইলে আমার ঋণ নেওয়ার লোক কই? দেশ নেই, সব স্বাধীন না, তো সারা দুনিয়া যদি কলোনি থেকে যায়, আমার ঋণ নিতে কেউ লোক আসবে, আমার কাস্টমার আসবে, তাহলে আমার কাস্টমারদেরকে আগে মুক্ত করতে হবে। এই হলো কলোনি মুক্তির ইতিহাস। আমরা কেউ যুদ্ধ করে কলোনি মাস্টারকে তাড়াইতে পারি নাই, কলোনি মাস্টার তাড়াইছে আমেরিকানরা। কেন? সে আমাকে কাস্টমার বানাইতে চায় তার লোনের, বিনিয়োগের। এই জন্যই সে ওয়ার্ল্ড ব্যাংক IMF করতেছে। পরে এটা দেওয়ার রাস্তা এবং পজিটিভ রাস্তা, কিন্তু আবার যেভাবে কমিউনিস্টরা ব্যাখ্যা করে এটা নিবেন না, দয়া করে ভাব চাই। কমিউনিস্টের যুক্তিটা হচ্ছে যে পুঁজিমাত্রের পচা গলা, পুঁজিমাত্রের পাপ, পুঁজিবাদ করা যাবে না। এই জায়গা থেকে দেখে ওর চোখে ওর আমেরিকানদের জন্মরাইতে পাপ, অনেকটা এরকম, যেহেতু তারা ক্যাপিটালিজম করে। আসলে তো নয়, তার পবিত্র একদম, পুঁজিবাদ করে না। কিন্তু ভাই সাহেব আপনি যেটা করেন না বললেন, দেখালেন, আমরা টিকতে পারলেন না, আপনি কেডা? আপনি যা বলতেছেন তো টিকাইতে পারেন না, তারপর কথা শুনে আমার লাভ আছে? হ্যাঁ, এর থেকে আমেরিকান 15 ভালো আমার জন্য। আমেরিকা না চাইলেও তো আমাকে নিচ্ছে, সে একটা গ্লোবাল বাণিজ্যের মধ্যে আমাকে মেম্বার বানাচ্ছে। আমাকে তো ব্রিটিশরা শুরু করতো, তুমিও খানিকটা করবা, কিন্তু এর ফাঁক দিয়ে আমি যে উঠতে পারলে আমার লাভ আছে না। ওকে, দ্রুত একটা সিদ্ধান্ত চলে যাই। আমেরিকান লোন নিয়ে যে লাভ হয় তার সবচেয়ে প্রবল উদাহরণ, আনচ্যালেঞ্জ উদাহরণটার নাম হলো মাসুতিং এর চীন। কি করলাম, চীন করতে গিয়ে এই জায়গায় এলো, রাশিয়া পারলো না কেন? সেকেন্ড গ্লোবাল লিডার হিসেবে চীন উঠে আসতেছে, এটা কেন? লোন পাইছে কোথায়? ওই সিড মানি, শুরুতে যে লোনটা সে নিয়েছে, এটা তো আমেরিকানদের ইনভেস্টমেন্ট। তাহলে আমেরিকান ইনভেস্টমেন্ট নিয়েই যে আমেরিকানদেরকে মাইট দেওয়া সম্ভব, সে তো মাসুতিং এর চীন দেখে গেছে। তাহলে স্টালিন সাহেব প্লিজ দূরে থাকেন,
মাফ করে দেন, মাসুদিনের চিন্তা আছে বলে তো আপনি এখন বাঁচতে আছেন, নাহলে তো আপনার এই জেলেনস্কিকে দেখায় তো এই যে আপনারা দিত বাইডেন তো শেষ করে দিত আপনার। তাহলে যে চোখে কমিউনিস্ট দেখাই গেছে, যে চোখে স্টালিন দেখাইছে, যে চোখে আমেরিকান সাম্রাজ্যবাদে সব সমস্যা বলে দেখাইছে, বিষয়টা ওরকম না, এর মধ্যে ঘাপলা আছে। আর মূলত ওটা ছিল সেই আমলটাই ছিল সোভিয়েত বনাম আমেরিকানদের যে প্রতিযোগিতা, সেটার যুগ ছিল। আমি সোভিয়েত রাষ্ট্র স্বার্থটাকে সারা দুনিয়ার কমিউনিস্টদের স্বার্থ হিসাবে প্লেস করছে, এটা ভুল। রাষ্ট্র স্বার্থ আলাদা জিনিস। এর মানে এই না যে এটা রাশিয়ানদের স্বার্থ, রাশিয়ান রাষ্ট্রের স্বার্থ সেটা দুনিয়ার সব কমিউনিস্টের স্বার্থ হবে। চীনের বহু স্বার্থ আমাদের স্বার্থের বিরুদ্ধে। চীন আমাদেরকে বিক্রি করেই তো 71 আমাদেরকে বিক্রি করছে, আমাদেরকে বিক্রি করেই তো নিজের স্বার্থ আদায় করছে, আমাদেরকে বিক্রি করেই তো আমেরিকানদের কাছ থেকে লোন এনশিওর করছে। এগুলো তলাকার পেটের কথা। এখন এই জন্য চীনকে আপনি দোষারোপ করতে পারেন, আবার চীনকে আপনি আপনার বিপ্লব বিরাট কমিউনিস্ট বিপ্লবের নেতা বলে গলা লাগেন বললে নিতে পারেন, চীন প্রতি নিতে পারেন আপনি, ইটস আপ টু ইউ। দ্য ফ্যাক্টস ফ্যাক্টস। সো চীনের স্বার্থ, চীনা রাষ্ট্রের স্বার্থ আর কমিউনিস্ট স্বার্থ এক নয়, এইটা সবসময় মনে রাখবেন দয়া করে। ওকে, আমরা মূল জায়গায় ফিরে যাই আবার। তাহলে এইবার আসেন, এই যে কমিউনিস্ট চোখে দেখতে না করলাম, কেন চীন পারলো সেটাও ব্যাখ্যা করে দেখতে হবে আপনাকে। আর এই যে নিপাত জ্যাক বলতেছেন আপনি IMF ওয়ার্ল্ড ব্যাংক হলেই, এটা একটু বাদ দেন, একটু ক্ষমা দেন, কিছুদিন বন্ধ রাখেন। আর এই ওয়ার্ল্ড ব্যাংকের থেকেই ধার নিয়ে যে বহু দেশ উন্নতি করে ফেলছে, তার উদাহরণ বলেছি আমি চীন। আর সেইটাকে নিয়ে আপনি কেমন করে কাজে লাগাইতে পারেন নিজের স্বার্থে, এটা হচ্ছে আপনার মূল ইস্যু। আর ইমিডিয়েট কি করলে পরে অর্থনীতি করতে পারবেন সেটা খুঁজে বাইর করেন। এটা এখন কার্ল মার্কসের তত্ত্ব প্রমাণিত না, মানে ব্যবহারিক ভাবে দেখানো গেছে, প্রমাণিত যে হ্যাঁ এই পদ্ধতিতে চললে ইকোনমিক সাস্টেন করে না, এটা হয়নি এখনো। কার্ল মার্কসের কথাটা এখনো থিওরিটিক্যাল, ব্যবহারিক রূপটা ফাইনালি কি হবে এটা আমরা এখনো জানি না। আমরা এক্সপেরিমেন্ট করতে হবে আরো অনেক কিছু। ডেফিনেটলি সার্কাস বলে চুরি হয়, চুরি হয়, এটা জানলাই শেষ কথা না। আপনার ক্যান্সার হয়েছে জানাটাই শেষ কথা না, যদি না ওষুধ আবিষ্কার হয়। কি খেললে ঠিক হয়ে যাবে এটা জানি না আমরা, খালি আমি বললেই হবে নাকি যে আপনার ক্যান্সার হয়েছে, এটা শুনে আমার কি লাভ? ক্যান্সারের রিকভারির যদি কোনো ওষুধ না থাকে, ট্রিটমেন্ট না থাকে, তাহলে মূল বিষয়টা হচ্ছে যে এটা ছাড়া শুধু আপনি থিওরিটিক্যালি জানলেন যে এটা পাপ, জানলে হচ্ছে না। এটা এমন একটা পাপ যে পাপ বাদ দিলে আপনার লাইফ থ্রেটেনিং হয়ে যাবে। আপনি অনুমোদন হয়ে একই সঙ্গে আপনি ইউনিভার্সিটি মাস্টার করবেন, বড় টাকা কামাবেন, সরকার ডাবল বেতন করে দিচ্ছে, এনজয় করবেন বাসায় বসে, আর বাইরে বলে মানে এই সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদ, এই নিপাত যাক, এই IMF ওয়ার্ল্ড ব্যাংক নিপাত যাক। আপনি যে প্রতিটা গাছে ভাত খাইতেছেন না, ওই প্রতিটা গাছে এগুলো তো সব ক্যাপিটালিজম ঢুকে আছে, এগুলো সব এগুলা ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে আসলো। ওটা আছে বলে আপনার হাসিনা আপনাকে বেতনটা ডাবল করতে পারছিল। একদিকে রিয়েলিটি হলো যেটা আপনার ভাব দেয় সেটা হলো ক্যাপিটালিজম, পুঁজিবাদ বলে যেটা গালি দেন ওইটাই তাই। তাহলে বুঝে শুনে গালি দেন, মুখস্থ বুলিয়ে ইয়েরটা আওড়ায়েন না, স্টালিনেরটা আওড়ায়েন না। ওকে, আসল জায়গায় ফিরে আসি আমরা। তাহলে যেখানে বলতেছিলাম যে ওরা কেন কলোনিতে উঠাইতে গেল, এটা ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা মেন সাবজেক্টে চলে আসি। তাহলে ট্রাম্প যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসতেছে, মুখে কিছুদিন আগে আওড়াইছে সে মনরো ডক্ট্রিনে ফেরত যাবে। কি কথা? কেন? সে বলতে যাচ্ছে এই প্রথম সেকেন্ড ওয়ার্ল্ড পর থেকে ব্রিটিশরা সহ হোল ইউরোপ আমেরিকানদের ছোট ভাই সাহায্যে বসেছিল। আমেরিকানে 10 টাকা খায়, আমার দেশ থেকে রুটি রেজে এখন থেকে 1 টাকা তো পাইবো। এইভাবে হোল ইউরোপ চলছে। এই প্রথম ট্রাম্প বলতেছে তোরা ইউরোপ হাঁটা শিক্ষা কর, আমার ঘাড়ে চলে চলবে, আমি কোন টাকা দেবো না। সো এইবার সে বলতেছে শুধু চলবো না তাই না, মনরো ডক্ট্রিন তোরাই কিন্তু কলোনি করছিলি, বুঝছিস না, আমি এখন তোর বিরুদ্ধে, তুই এখন তোর উপর ট্যাক্স ধরলাম। আমি ট্যাক্স ধরা থেকে খালি নরেন্দ্র মোদীকে ধরবো, বাংলাদেশকে ধরবো তা না, তোকে ধরবো। সো
ট্রাম্প এখন একদিকে বলতেছে মনে রাখে। এখন আসেন, আসলে কি আপনি যদি একই সঙ্গে ভেনিজুয়েলা দখল করেন, তার প্রেসিডেন্টকে উঠে আনেন, আর মুখে আমার নামে মনরো ডক্ট্রিন হইলো, মনরো ডক্ট্রিনকে আপনি ইউরোপকে ঠেকাতে যাচ্ছেন সে কলোনিয়াল মাস্টার বলে, তা আপনি নিজে কি কলোনি মাস্টার হতে যাচ্ছেন না? আপনি বলতেছেন যে ভেনিজুয়েলার কে তো মাদুরোকে তো ধরেই আনছি, মাদুরোকে ধরে আনার পরেও এইবার ওই দেশে যারা এখন প্রেসিডেন্ট হয়েছে তারা যদি আমাদের কথা না শুনে আমরা দেশটাকে যেভাবে গুছাই দিতেছে এবার সহযোগিতা না করে, তাহলে আমি সেকেন্ড টাইম হামলা করব। কি কয়? তাহলে আপনি আর কলোনি মাস্টার দখল করা ফারাকটা কি? আপনি তো একটা কলোনি মাস্টার। ওকে, খালি ফাঁকে একটা কথা বলে দিই, 1776 সালে আমেরিকা স্বাধীন হওয়ার পরে আমেরিকান জনগণ, ইন্টারেস্টিং পয়েন্ট, আমেরিকান জনগণ কিন্তু অ্যান্টি কলোনিয়াল। কারণ জনগণ মনে করে এই যে আমরা ব্রিটিশ, আমাদের বুড়ে ওস্তাদরা যারা আমাদেরকে নিয়ে আসছিল, ওরাই তো আমাদের কলোনি মাস্টার, ওদের সঙ্গে লড়াই করে কারণ আমাদের সব পুঁজি নষ্ট হয়েছে ওদের জন্য, বহুত কষ্ট ওদেরকে তাড়াইতে পারছি। ফলে এই কলোনি কিন্তু খুব খারাপ জিনিস। এটা সবচেয়ে ভালো বোঝা গেছিল 1900 আমাদের এই রুজভেল্টের এত সুনাম করতেছে। রুজভেল্টের প্রেসিডেন্ট হয়েছিল 1932 সালে, ইলেকশন 33 সালে 20 জানুয়ারি যেমন প্রেসিডেন্ট হয় সেরকম প্রেসিডেন্ট হয়েছিল, বেঁচে ছিল 45 পর্যন্ত, 4বারের প্রেসিডেন্ট, প্রায় বলি এটা। এই লোকটাই এই যে এই সময়টা, এইবার 33 যাই হোক, হোয়াটএভার, 12-16 যাই হোক না কেন, 4-4-16 হওয়ার কথা, কিন্তু উনি 4th টার্মের বেলায় 6 মাসের মধ্যে মারা গেছিলেন, ন্যাচারাল ডেথ। এই পুরো সময়ের ভিতরে আমেরিকা আইন বানানো হয়েছিল। কোন আইন? আমেরিকা যুদ্ধের মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে তর্কটা শুরু হয়েছে। আমেরিকা যুদ্ধের ভিতরে জড়াই গেল, কি হইল শেষে? অলরেডি ইউরোপ যে ভেঙে পড়তেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ করার পরে, প্রত্যেকটা দেশে ইকোনমি ডুবে গেছে। যারা এককালে গর্ব করতো আমাদের কলোনি সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, তারা এখন আমেরিকান ব্যাংক থেকে টাকা পাওয়ার জন্য, টাকা ধার পাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আর আমেরিকান ব্যাংকাররাও পাইছে একটা নতুন ক্লায়েন্ট, কত আসেন ভাই, কত লাগবে বলেন। আর ততই আমেরিকান সাধারণ পলি বলছে এই সারা সাথে কেন, একটা নতুন ডায়লগ শুরু ছিল তখন, মৌতের সদাগর, মৌতের সদাগর তোরা কেন? যারা যুদ্ধে জড়ায় আছে তাদেরকে টাকা দিতে যাচ্ছস, মালামাল পৌঁছে দিতে যাচ্ছস। যদি একটা বোমা তোর উপর পড়ে, তুই তো আমার আমেরিকাকে নিয়ে যাবে, যুদ্ধ মধ্যে ঢুকে দিস, তখন কি হবে আমাদের? তার তুই মানুষকে মেরে ওই মরা লাশের ব্যবসা করতে যাচ্ছস, তুই সুদি ব্যবসা করতে যাস না। ইউরোপে সুদ দিতে পারিস, লোন দিতে পারিস, ওই ব্যবসা করতে যাস নাই তো তুই এর ভিতর দিয়ে ওদের যুদ্ধের মধ্যে ঢুকে ফেলাচ্ছিস আমেরিকাকে। তাহলে তুই মত সদাগর, তুই এইভাবে অভিযুক্ত করতো। দুটো ভাগ হয়ে গেছে দেশ, যারা ব্যবসায়িক স্বার্থে ওটার সঙ্গে বল করতে চাচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে, আর আমেরিকা তো এটা থেকে দূরে সরতে যাচ্ছে, মানে আমেরিকান আর্ম পাবলিক। এরকম বহুবার হয়েছে যে শেষের দিকে ল্যাটিন আমেরিকা যখন একটার পর একটা কলোনি দখল হতো, আমেরিকাও কয়েকবার করছে ছোট দিয়ে একটা দেশকে, 1 থেকে 2 বছর টিকতে পারে নাই। দেশের লোকের বেরিয়ে যাচ্ছে, ছেড়ে দাও, এটা ঠিক না, আমাদের কলোনি করতে যাওয়া ঠিক না। দেশের লোকের, সাধারণ মানুষের চাপের ঠেলায় ছেড়ে দিয়ে চলে আসছে। সো আমেরিকানরা পাবলিক, কিন্তু পলিটিশিয়ান না, পাবলিকের মাইন্ডটা হলো অ্যান্টি কলোনিয়াল, এটা সত্য। মনরো ডক্ট্রিনটা এমনি এমনি চালু হইতে পারে না, ওটাকে ওই ভুজুম দিয়ে নিছিল। কিন্তু সে ব্যবসার নামে মনরো ডক্ট্রিনের ভিতরে কি বলতেছে যে ওদের কলোনিয়াল প্রভাবের মধ্যে আমাদের জন্য একটু নতুন প্রভাবের জায়গা দিতে হবে, এটা হচ্ছে মনরো ডক্ট্রিন। এমন তো না যে দুনিয়াতে কেউ কলোনির প্রভাব করতে পারে না, এইটাই তো রুজভেল্ট করতেছে। রুজভেল্ট আবার করতেছে, লোন দিতে চায়, কাস্টমার খুঁজছেন। এখন ক্লিয়ার হচ্ছে? তাহলে এইবার মনরো ডক্ট্রিনের কথা কি খাটলো? আপনি তো ভেনেজুয়েলা দখল করতে যাচ্ছেন, ওকে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে ট্রাম্প 12-14 পুরুষের নাম জানে না, যেই আমেরিকা দুনিয়া থেকে কলোনি উঠানোর জন্য বিখ্যাত, শ্রেষ্ঠ, সেই আমেরিকা, সেই রুজভেল্টের দেশের আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে আবার ফিরে তাকে কলোনি দখল করতে হবে। ও জানেই না, ও পড়েই নেই, তার মানে রুজভেল্টকে স্টাডি করে নাই।
আমেরিকান হিস্ট্রি সে পড়ে নাই। এই জন্য আমি বলছি যে একটা বাচ্চা ছেলে ইনোসেন্ট, অনেক কিছু জানে না, তেই করে প্রথম হাঁটা শিখছে, হাঁটতে হাঁটতে রান্না করে চলে গেছে, দেখছে মা রুটি বাজতেছে, ও তাওয়াটা ধরতে গেছে। না জানার সুবিধা অনেক, ডেসপারেটলি তাওয়া ধরে ফেলতে পারে, তাই না? আর একটা বড় ম্যাচিউর ইয়েটা কোথায়, মোটা কাপড়টা কোথায়, ওটা দিয়ে ধরতে যাবেন, যেহেতু আপনি জ্ঞানী, আপনি জানেন না হাত দিলে কি হবে। আর না জানার সুবিধা কি, আমি হাঁটতে হাঁটতে নাচতে নাচতে চলে যাবেন, এটা নিয়ে আসবেন। তো ট্রাম্প হলো সেই না জানা লোকটা, আমেরিকান হিস্ট্রি পড়ে নাই। রুজভেল্টের হিস্ট্রি যারা জানে না, সে কি আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার যোগ্য? পাবলিকের লোন ফোন দিয়ে আপনি হয়েছেন, কিন্তু যদি আপনি জ্ঞান বুদ্ধির দিক থেকে বলে, তার মানে বোঝা যাচ্ছে যে ট্রাম্পও তার আশেপাশে এমন কোনো উপদেষ্টাকে থাকতে দেয় নাই যে তাকে এই বুদ্ধিগুলো শেখায়, যাকে না করে যে ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে উঠে আনা যায় না। এর মানে হলো যে আপনি হোল জাতিসংঘের জন্ম ঘোষণায় যে তারিখ দেওয়া ছিল, বেসিক যে 8টা দফা, আপনি আরেক দেশকে কলোনি করবেন না, আরেক দেশের প্রেসিডেন্টকে উঠে আনবেন না, আপনি সেটা অস্বীকার করতে, এটা ভাঙার মানে বুঝছেন, তার মানে দুনিয়া চলে যাবে 45-এর আগের একটা দুনিয়ায়। তাহলে এবার কি অবস্থা হবে বুঝছেন? এবারে ওখানে লেখা আছে যে একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে সশস্ত্র হবে না, এত পর্যন্ত লেখা আছে, এবং যা কিছু আছে তা পিসফুল সেটেলমেন্ট করতে হবে। ইউএন এর নানান আইন কানুন বানানো হয়েছে। কোর্ট মানে কি? কোর্ট মানে হচ্ছে যে একজনের স্বার্থ আরেকজনের দেশের, একজনের স্বার্থের সাথে আরেকজনের স্বার্থ যদি মারামারি লাগে, সংঘাত লাগে, সেইটা যুদ্ধ দিয়ে সমাধান করবে না। এই বিবাদ না, কি করলে কে ভুল কে অন্যায়কারী সেইটা ডিটারমিন করে দেওয়ার একটা জায়গা আছে কোর্ট। কোর্ট আবার কিভাবে বিচার করবে, ওটা আবার একটা বেসিস আছে, সেটা হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশনের নাগরিককে যে রাইট দেওয়া আছে ওই ভিত্তিতে সে বিচার করে দেবে। তাহলে বিচার হচ্ছে আপনার বিবাদ মীমাংসার একটা শান্তিপূর্ণ ব্যবস্থা। সো ইউএন বানানো হয়েছে বিবাদ মীমাংসা একটা জায়গা বানাই দেওয়ার জন্য। আপনি সেটাকে নিয়ে যাচ্ছেন আর উঠে নিয়ে আসা প্রেসিডেন্ট, তাহলে আপনি তো রুজভেল্টের উল্টা দিকে কাজ করতেছেন। সেকেন্ড ওয়ার্ল্ড এর পরে আমেরিকার কেন গ্লোবাল লিডার হতে পারছিল, বোথ পলিটিক্যাল লিডার এবং ইকোনমিক লিডার, তার কিছু আপনি স্টাডি করেন, আপনি জানেন না। আপনি দুনিয়াকে আবার নিয়ে যাচ্ছেন কখন, যখন অলরেডি চীনা রেডি হয়ে আছে, এবং আপনার টার্মের শেষ যুগে চীনারা অলরেডি ইকোনমিক লিডার হয়ে যাবে 28 সালের মধ্যে। এরকম একটা অবস্থায় আপনি বেকুব, তো আপনি আর কিছুই বুঝেন না, জানেন না, না জেনে তো সব কাণ্ড করতেছেন। তো এই জন্য বলছি যে ওই বাচ্চা ছেলেটার মতন আপনি রান্নাঘরে চলে গিয়ে গরম তাওয়ার মধ্যে হাত দিতে যাচ্ছেন, ধরে নিয়ে আসতে চাচ্ছেন টাওয়ার থেকে, তা আপনি বাচ্চা ছেলেটার মতন ল্যাঙ্গুট পরে আছেন, বাচ্চা ছেলে, না জানলে কত সুবিধা না। তাওয়ার হাত দিলে কি হবে, হাত পোড়ার পরে বুঝবেন, আগে তো হাত পোড়ে নেই আপনার, হাত পুড়বে যখন পড়ার পরে বুঝবেন, এরপর থেকে হাত দিতে চাবেন। তা আপনি ট্রাম্প ভাবছেন আপনার খুব বীর, আপনি আরে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট ধরে নিয়ে এসে যাচ্ছি। এখন আপনি যে আসলে মাদকের জন্য তাকে ধরেন নাই, তার প্রমাণ হলো আপনি দেশকে পুনর্গঠনের জন্য আপনি দায়িত্ব নিতেছেন। আপনার দেশের তেল কোম্পানির লোকগুলো ওখানে কি ইনভেস্ট করে বলছেন কি, যদি মাদুরো কোনো অন্যায় করে থাকে মাদুরো বিচার করবে, মাদুরো দেশের বিচার করতেছেন তো আপনি। আপনি তো দেশের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট, আপনার লুটপাটের ব্যবস্থা করতেছেন আপনি, না এটা তো আপনার কাজ না। যে অপরাধী তাকে নিয়ে যা বলতে আপনি কোর্টেই তো তুলবে, তো কোর্টে যদি তুলবেন তাহলে আবার এগুলো কি করতেছেন? আপনি যে অপরাধী তাকে তো পেয়ে গেছেন, তাহলে আপনার ভেনেজুয়েলার দেশটার সাথে আপনার কি লেনদেন? আপনি কি জন্য ওই দেশের প্রেসিডেন্ট কে থাকবে? দেশে তেল গ্যাস কি করে ব্যবহার হবে, কি করে উন্নতি করে বেচবে, কেমন, এই দায়িত্ব কি আপনার? এই সিদ্ধান্ত নেওয়া আপনি কে? এই যে আপনি কে বলতে পারছি, কারণ এইটাই আপনার 14 পুরুষ বাপ দাদা রুজভেল্ট এইটাই নিয়ম করে গেছে। আপনি আরেকটা দেশে গিয়ে প্রেসিডেন্ট ঠিক করতে পারেন না, এই রাইট আপনাকে কেউ দেওয়া হয় না, এবং এটাই ইন্টারন্যাশনাল আইন, ইন্টারন্যাশনাল পলিটিক্স এটাই। আপনি সেগুলো কোনো কিছুই ধারছেন না, আপনি নিজেদের সম্পদ যেটা কৃতিত্ব ছিল সেগুলোকে পানিতে ওয়ালা দিতেছেন। আপনি চোখ বন্ধ করে আরেক দেশের প্রেসিডেন্ট উঠাই নিয়ে আসতেছেন আর মুখে বলতেছেন আপনি মনরো ডক্টরিন ফিরে নিয়ে আসবেন। আপনি নিজেই তো একটা কলোনিবাজ, অলরেডি কলোনিবাজের আচরণ করে পালাইতেছেন, মাদুরোকে উঠে আনছে, আবার হুমকি দিচ্ছেন আপনি কলম্বিয়া কিউবাকে ওনাকে আপনি দখল করবেন। মানে এটা কি হলো? আপনি তো 45 সাল কেন, আপনি তো
1800 শতকে চলে গেছেন। সো এই হলো ভেনেজুয়েলায় ট্রাম্পের অ্যাকশনটাকে আমরা কিভাবে দেখবো, আমি এতক্ষণ ধরে সেটি আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করলাম। শেষে বলবো, তার মানে কি আমাদের ত্রাতা চীন চলে আসছে? নো। এখন আমাদেরকে দেখতে হবে গ্লোবাল পলিটিক্যাল সিস্টেমটা, ইউএন কে আবার ঢেলে সাজাতে হবে। রুজভেল্টের মতো স্বল্পমাজ লোক থাকতে হবে। আন্দাজি গুন্দাজি কিছু চিন্তা করলে হবে না। তাহলে এগুলো কাজ, পলিটিক্যাল কাজ। প্রথম কাজ হচ্ছে হিউম্যানের রাইট কি হবে সেগুলো সম্পর্কে আপনাকে অ্যাওয়ার হতে হবে, যেটা চীনের দিক থেকে নাই। কমিউনিস্ট চিন্তার মধ্যে রাইটের কোশ্চেন নাই, একটু তার শর্ট কামিংস। যদিও চীন দ্রুত শিখতেছে, এটা সত্য। ইকোনমিক পড়ার দিক থেকে ডেফিনেটলি চীন অনেক অ্যাডভান্স। 28 সালের দিকে চীনারা গ্লোবাল লিডার হয়ে যাবে ইকোনমিক দিক থেকে, কোনো সন্দেহ নেই। কিন্তু পলিটিক্যাল লিডার, এটা নিয়ে আমার সন্দেহ আছে। ফলে আদৌ ইউএন কে ঢেলে সাজানোর মতো যোগ্য নেতা চীন কিনা আমার সন্দেহ আছে। এগুলো নিয়ে তাদেরকে কাজ করতে হবে, দেখাতে হবে তারা কি পারে কি পারে না। সো চোখ বন্ধ করে আমরা এখন কেউ কমিউনিস্ট বলে এখন চীনারা বাই করে উঠবেন না, এগুলো চিন্তা করবেন। আর যতক্ষণ না পুরানো হিস্ট্রিটা না জানবেন, তখন আগামী দিনের হিস্ট্রি কি হবে বলতে পারবেন না আপনি। এই জন্য আমেরিকানদের ওই সময়টা স্টাডি করা আপনাদের জন্য খুব দরকার। আমেরিকান উত্থানের পর্বটা যার যত পরিষ্কার করে জানা থাকবে, সে তত এখনকার দিনে কি হবে বলতে পারবে। একটা খালি ক্লু দিয়ে দিই, চীনের প্রতিটা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বেশি স্টাডির একদম সেন্টার জায়গা হচ্ছে 1930 থেকে 1945 পর্যন্ত আমেরিকা কি করে উঠছিল। এই হিস্ট্রিটা স্টাডি করায় আমেরিকান চাইনিজদের প্রত্যেকটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের মেইন স্টাডি সাবজেক্ট হচ্ছে এটা। কারণ একমাত্র ওইটা দিয়ে বুঝতে পারবে চীনের কি করতে হবে এখন। সো এই ব্যাপারটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা বুঝবেন দেশের স্বার্থ কি হবে এই সময়। আপনি একাডেমিক সময় হন, আপনি কি বলবেন, কি প্রসঙ্গে ফোকাস করবেন, কি প্রসঙ্গে কথা বলতে হবে, কোন জিনিসটা জানার বাকি থেকে গেছে, এক্সট্রা কি অ্যাড করবেন যেটা সেকেন্ড অর্ডারও ছিল না, বা সেকেন্ড অর্ডার পরবর্তী দুনিয়া তো হয় নাই, তার খামতি কি কি ছিল, ইউএন এর খামতি কি কি ছিল, এগুলো সব আপনাকে বলতে পারতে হবে। অনলি দেন আপনি আগামী দিনে লিডার হতে পারবেন, আগামী দিনে একটা ভালো একাডেমিশিয়ান হতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে মূল জিনিসটা হলো গ্লোবাল পলিটিক্যাল সিস্টেম। এই ব্যাপারে আপনার কন্ট্রিবিউট করার মতো যোগ্যতা কতটা, এইটার ব্যাপারে সবাই যোগ দেবেন। থ্যাংক ইউ।